সীমান্ত ইস্যুতে কেন হঠাৎ আরও সক্রিয় কেন্দ্রীয় সরকার? বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় জনসংখ্যাগত পরিবর্তনের বিষয়টি নতুন করে খতিয়ে দেখতে মাঠে নামলো এবার দিল্লি। এর নেপথ্যে কি কারণ? এরপর কি বড় পদক্ষেপ নিতে পারে ভারত? নিজেদের নাগরিকদের ফেরত নিতে বাংলাদেশ কেন বারবার অনীহা দেখাচ্ছে? এই অবস্থান কি দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলবে? ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের অস্ত্র এবং কৌশলে কি বড় পরিবর্তন আসতে চলেছে? সীমান্তে কি আরও কঠোর হতে চলেছে ভারত? আর এর প্রভাব কি পড়বে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে? ফের কেন উস্কানিমূলক মন্তব্য রাখছেন বাংলাদেশের ওই নাসির উদ্দিন পাটোয়ারি? সীমান্ত রাজনীতি ধাক্কা খাওয়াতে হতাশার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন বাংলাদেশের কট্টরপন্থী নেতারা। সব মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ ঠিক কোন দিকে এগোচ্ছে? সহযোগিতা নাকি সংঘাত? কোন পথ বেছে নেবে নয়াদিল্লি এবং ঢাকা? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। সীমান্ত সমস্যার সমাধানে মরিয়া কিন্তু এখন ভারত, কিন্তু তারপরেও একের পর এক জট। আসলে সমস্যাটা শুধু সীমান্তের ওপারে নয়, সীমান্তের এপারে নিজেদের ঘরেও রয়েছে। আপনারা কখনো ধুর পারাপার শব্দবন্ধটি শুনেছেন? হয়তো অনেকেই শুনেছেন। আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে এই ধুর পারাপার মানে হলো ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সীমান্ত পেরোনোর ব্যবস্থা করে দেওয়া। জানেন কি প্রশাসনিক নজরদারি এড়িয়ে কিভাবে চলতো এই ধুর পারাপার? সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে বলা যাচ্ছে যে বাংলাদেশের দালাল এবং ঘাটপাটি সীমান্ত পার হতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে টাকা নিত এবং পারাপারের পরিকল্পনা তৈরি করত। সীমান্তের দুই পারের চক্রের সদস্যরা মোবাইল ফোন এবং বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ রেখে চলত। এরপর লাইনম্যানরা সীমান্তে নজরদারির পরিস্থিতি পর্যবেক্ষণ করে কখন কোন এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি কম ঠিক সেই তথ্য পৌঁছে দিত তাদের। আর নিরাপদ সময় এবং পথ নিশ্চিত হলে ওই ঘাট পার্টি সীমান্ত পার করিয়ে লোকজনকে ভারতের দিকে নিয়ে আসতো। এরপর সীমান্ত পেরোনোর পর এই পারের দালালরা আবার তাদেরকে গ্রহণ করে নিত এবং নিরাপদ স্থানে তাদেরকে সরিয়ে দিত। আর তারপর বাস, ট্রেন কিংবা অন্যান্য পরিবহনের মাধ্যমে তাদের বড় শহরে বা গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হতো। আবার প্রয়োজনে একজন গাইড বা লেবার থাকতো। তারপর তৎকালীন ওই শাসক দল তৃণমূলের অসাধু পঞ্চায়েত এবং পুর প্রধানেরা টাকার বিনিময়ে বানিয়ে দিত জন্মের ভুয়ো শংসাপত্র, বাসিন্দাদের শংসাপত্র। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি ছিল সীমান্তের দুই পারের দালাল, তথ্যদাতা, পরিবহনকারী এবং জাল নথি তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটা সমন্বয় গড়ে ওঠা নেটওয়ার্ক। এই সবের সঙ্গেই হতো প্রচুর টাকার লেনদেন। তবে বর্তমানে সেসব কিন্তু অতীত। সীমান্ত ইস্যু নিয়ে জিরো টলারেন্স নিয়ে ময়দানে নেমে পড়েছে এখন দেশের কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন সীমান্তবর্তী জেলা এবং বড় শহরগুলোতে দ্রুত পরিবর্তনশীল জনসংখ্যাগত ওই প্রবণতা আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের প্রস্তুতি নিচ্ছে কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার। আসলে গত বছরের 15ই আগস্ট লালকেল্লা থেকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কিছু অঞ্চলে অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছিলেন। আর এরপর থেকেই কিন্তু বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা শুরু হয়েছে। গত 26শে মে গঠন করা হয়েছে একটি উচ্চ পর্যায়ের কমিটি, যার নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার। কমিটিতে আরও রয়েছেন ভারতের সেন্সাস কমিশনার, অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা দুর্গা শঙ্কর মিশ্র, অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা বালাজি শ্রীবাস্তব এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর শমিকা রবি। জানা যাচ্ছে যে সীমান্ত অঞ্চলগুলোর পাশাপাশি বড় শহরগুলোর জনসংখ্যার ধরন, অভিবাসন প্রবণতা এবং এর সম্ভাব্য নিরাপত্তাগত প্রভাবও পর্যালোচনা করবে এই কমিটি। সূত্রের খবর, এই কমিটি ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল এবং ভারতের কয়েকটি নগর কেন্দ্রের জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে রীতিমতো গবেষণা করবে। 1 বছরের মধ্যে কমিটিকে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তাদের প্রতিবেদন বা রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গত 13ই জুনের একটি বৈঠকে এই কমিটির কাজের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক এবং লজিস্টিক সহায়তাও নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই জানিয়েছে এই উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি 2রা জুন তাদের প্রথম বৈঠক সম্পন্ন করেছে এবং একটি বিস্তারিত কর্মপরিকল্পনাও চূড়ান্ত করে ফেলেছে। এই প্যানেলটি আগামী 1 বছরের মধ্যে ভারতের সীমান্ত জেলা, মহানগর এবং শিল্পাঞ্চলগুলোতে একেবারে সরেজমিনে পরিদর্শন করবে এবং সেখানে অবৈধ অনুপ্রবেশের কারণে জনসংখ্যার কোনো পরিবর্তন ঘটেছে কিনা সেটাও কিন্তু তারা খতিয়ে দেখবে এবং জাতীয় নিরাপত্তা অভিবাসন নীতিমালার জন্য একটি আইনি এবং প্রশাসনিক রোড ম্যাপও তৈরি করবে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিষয়টি ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপত্তার নীতিতে কতটা প্রভাব ফেলতে পারে। দেখুন, স্বরাষ্ট্র মন্ত্রকের এই নতুন জনসংখ্যা নিয়ন্ত্রক বিষয়ক উচ্চ পর্যায়ের কমিটি এবং কঠোর নজরদারি ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপত্তার নীতিতে 5টি বড় ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। প্রথমত, এই কমিটির প্রধান লক্ষ্যই হলো সীমান্ত এলাকার জনসংখ্যাগত ভারসাম্য রক্ষা করা। ফলে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ কড়াকড়ি এবং জিরো টলারেন্স নীতি অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি চুয়াডাঙ্গা বা অসম সীমান্তে যেভাবে ভারতীয় পক্ষ থেকে পুশ ইনের চেষ্টা এবং বাংলাদেশের বর্ডার গার্ড কর্তৃক তা প্রতিহত করার ঘটনা ঘটেছে, তাই কমিটির কঠোর রিপোর্টের পর তা আরও বৃদ্ধি পেতে পারে। এর ফলে ঢাকা এবং দিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ কিন্তু চড়তে পারে। দ্বিতীয়ত, কমিটির সুপারিশের ভিত্তিতে নদীমাতৃক এবং দুর্গম সীমান্ত এলাকাগুলোতে ফিজিক্যাল কাঁটাতারের বদলে স্মার্ট বর্ডার ম্যানেজমেন্টের ব্যবহার বহুগুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আর এর ফলে প্রযুক্তিগত কড়াকড়ির কারণে অতীতে চলা ধুর পারাপার বা ওই অবৈধ অনুপ্রবেশের গ্রামীণ দালাল চক্রের কার্যক্ষমতা একেবারে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। আর তৃতীয়ত, এই কমিটি সীমান্ত থেকে 5 থেকে 10 কিলোমিটার ভেতরের গ্রামগুলোর ওপর কড়া প্রশাসনিক নজরদারি রাখার সুপারিশও করেছে। স্থানীয় পঞ্চায়েত এবং থানাগুলোর মাধ্যমে হঠাৎ আসা নতুন বাসিন্দা বা অতিথিদের ডেটা ভেরিফিকেশন করা হবে, যাতে অনুপ্রবেশকারীরা ভারতের ভেতরের সেফ হাউসগুলোতে আশ্রয় না পায়। অর্থাৎ সেফ হাউসের সম্ভাবনাও কিন্তু আর থাকছে না। চতুর্থত, সীমান্ত জেলাগুলোতে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড ইস্যুর প্রক্রিয়া আরও জটিল এবং কঠোর করা হচ্ছে। ভুয়ো পরিচয়পত্র বানিয়ে ভারতের অন্য রাজ্যে চলে যাওয়ার সুযোগ বন্ধ করতে বায়োমেট্রিক তথ্য যাচাই বাধ্যতামূলক করা হচ্ছে। আর সর্বশেষ হলো, বিএসএফ এখন বিজিবির সঙ্গে যৌথ টহল এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানে আরও বেশি চাপ সৃষ্টি করবে, যাতে বাংলাদেশ সীমান্ত থেকে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা ওই চোরাচালান আটকে দেওয়া সম্ভব হয়। এখন প্রশ্ন হলো, ভারতের এই কঠোর অবস্থান কি বাংলাদেশের সঙ্গে সম্পর্কেও কোনো প্রভাব ফেলবে? ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের অস্ত্র এবং কৌশলে কি বড় পরিবর্তন আসতে চলেছে? ফের কেন ভারত নিয়ে উস্কানিমূলক কথা বলছেন ওই বাংলাদেশের কট্টরপন্থী নেতারা? নেপথ্যে কি ষড়যন্ত্রের পূর্বাভাস? দেখুন, সত্যি বলতে সীমান্ত ইস্যু নিয়ে ভারতের কঠোর অবস্থান কিন্তু নিশ্চিতভাবে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জটিল এবং সংবেদনশীল করে তুলবে বলেই মনে করছেন বিশ্লেষকদের একাংশ। কারণ দুই দেশের মধ্যেকার কূটনৈতিক আস্থার সংকটের প্রধান কারণ। তবে আবার নীতি নির্ধারকদের মতে সাময়িক কিছু ভুল বোঝাবুঝি তৈরি হলেও এই কমিটির সুপারিশগুলো দীর্ঘমেয়াদে দুই দেশের সম্পর্কের জন্য 4টি বড় সুফল বয়ে আনতে পারে। কারণ প্রথমত, অনুপ্রবেশ কমলে ভারত প্রকৃত বাংলাদেশি পর্যটক, শিক্ষার্থী এবং চিকিৎসা প্রার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং সুরক্ষিত করতে পারবে, যা দুই দেশের মানুষের মধ্যে একটা যোগাযোগ বাড়াবে। কমিটির সুপারিশে ড্রোন এবং থার্মাল ক্যামেরার মতন স্মার্ট বর্ডার প্রযুক্তি পুরোপুরি চালু হলে দুর্গম এলাকায় শারীরিক সংঘাতের সুযোগ থাকবে না। ফলে ওই চোরাচালান চক্র স্থায়ীভাবে কিন্তু বন্ধ হবে এবং সীমান্তে বিএসএফ এবং বিজিবির মধ্যে অনাকাঙ্ক্ষিত এই রক্তক্ষয় এবং সীমান্ত হত্যা একেবারে শূন্যে নেমে আসতে পারে। তাছাড়া অবৈধ অনুপ্রবেশের রুটগুলো বন্ধ হলে ভারতের পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তাও জোরদার হবে। তাছাড়া এই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে বিএসএফ এবং বিজিবির মধ্যে রিয়েল টাইম ডেটা শেয়ারিং বাড়বে, যা দক্ষিণ এশিয়ায় কাউন্টার টেররিজম বা সন্ত্রাস দমনে একটা বড় রোল মডেল তৈরি করতে পারে বলেই আশা করা হচ্ছে।
একই সঙ্গে সীমান্ত এলাকায় অপরাধমুক্ত এবং সুরক্ষিত থাকলে দুই দেশের মধ্যেকার বৈধ স্থলবন্দরগুলো যেমন বেনাপোল, পেট্রাপোল বা হিলি বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি বাণিজ্য বহুগুণ গতি পাবে। আবার চোরাচালানের কারণে ভারতের এবং বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীরা যে রাজস্ব বা শুল্কের ক্ষতির মুখে পড়তেন, সীমান্ত সুরক্ষিত হলে বৈধ বাণিজ্যের মাধ্যমে দুই দেশের অর্থনীতিও কিন্তু লাভবান হবে। ভারতের কৌশলগত বিশেষজ্ঞদের মতে এই কমিটির মূল লক্ষ্য কোনো প্রতিবেশী দেশের ক্ষতি করা নয়, বরং নিজের ঘরকে সুরক্ষিত করা। একটি সুরক্ষিত এবং স্থিতিশীল ভারত দীর্ঘমেয়াদে ওই বাংলাদেশের অর্থনৈতিক এবং আঞ্চলিক অগ্রগতির জন্য সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই কিন্তু কাজ করবে। তবে যদি বাংলাদেশের সদিচ্ছা থাকে তবেই। যদিও বাংলাদেশের সদিচ্ছা থাক বা না থাক, ভারত কিন্তু এবার ওই সীমান্ত ইস্যুতে যথেষ্টই কঠোর অবস্থান নিয়ে ফেলেছে। আপনাদের আগের একটি এপিসোডে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের অস্ত্রে কিন্তু এবার বদল এনে ফেলেছে ভারত। দীর্ঘদিন ধরে বিএসএফ ওই সীমান্তে টহল দেওয়ার সময় যে অস্ত্র ব্যবহার করত তা ছিল ওই ইনসাস রাইফেল। বিশেষ পরিস্থিতিতে বা দ্রুত প্রক্রিয়ার প্রয়োজন হলে তারা আবার ব্যবহার করত ওই ক্যালিবারের বেরেটা MX4 স্ট্রম মেশিন গান। কিন্তু সম্প্রতি সীমান্তে কিন্তু জওয়ানদের হাতে দেখা দিচ্ছে এবার ওই ক্যালিবার 3G অ্যাসল্ট রাইফেল। সে কথা আপনাদেরকে আগেও জানিয়েছিলাম। আর এই 3G রাইফেলটা কিন্তু বর্তমানে ভারতের অন্যতম প্রধান এবং শক্তিশালী একটা ইনফ্যান্ট্রি রাইফেল, যা বিখ্যাত ওই AK-47 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করেই কিন্তু তৈরি। বিশ্লেষকদের মতে সীমান্ত অপরাধীরা এখন আর শুধুমাত্র ওই সাধারণ লাঠি বা দা নিয়ে আসে না, তারা সীমান্ত পারাপারের সময় রাতের অন্ধকারে থার্মাল গ্রেনেড, এনক্রিপ্টেড ওয়াকিটকি, এমনকি ড্রোনও ব্যবহার করছে। আর সে কারণেই আধুনিক অস্ত্রের এই ব্যবহার ওই সীমান্ত সুরক্ষাকে এমন একটা স্তরে নিয়ে যাচ্ছে যেখানে কম লোকবলেও নিখুঁত এবং কঠোর নিরাপত্তা নিশ্চিত করাটা কিন্তু সম্ভব। তাছাড়া উত্তরবঙ্গের ফুলবাড়ি বা হিলি সীমান্তে সরাসরি ভারতের কৌশলগত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের প্রবেশদ্বার। এই জোনে যে কোনো বড় ধরনের অনুপ্রবেশ বা নাশকতার চেষ্টা দেশের অখণ্ডতার জন্য কিন্তু একটা হুমকি। বিশ্লেষকদের মতে বেরেটার মতন মেশিন গান কাছাকাছি বা ক্লোজ কোয়ার্টার অপারেশনে চোখের পলকেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে বা বড় ধরনের নিরাপত্তার ফাঁক তৈরি হওয়া থেকে সীমান্তকে রক্ষা করতে পারে। ফলে এবার বাংলাদেশের কট্টরপন্থী সংগঠন, যাদের রাজনীতির ভিত্তিটাই ছিল ওই সীমান্তকে ঘিরে, তারা কিন্তু এবার ধাক্কা খাচ্ছে। আর সেই কারণেই কি এবার আবার ওই চাপের মুখে পড়ে ফের ওই আবল তাবল বকছেন সে দেশের ওই কট্টরপন্থী দলের নেতারা। গত 15ই জুন ঢাকার শেহবাগে 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশ সরকারের পাশাপাশি সে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ওই এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। সমাবেশে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর একটি সাম্প্রতিক মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। তিনি ঐতিহাসিক নেতা মৌলানা ভাসানীকে উদ্ধৃত করে অত্যন্ত উস্কানিমূলকভাবে বলেছেন, পশ্চিমবঙ্গ আমার, অসম আমার, মণিপুর আমার। ভাবুন একবার। একই সঙ্গে তিনি আরও দাবি করেছেন, ভৌগোলিক এবং ঐতিহাসিকভাবে ভারতের এই অংশগুলো বাংলাদেশের বদ্বীপ বা ডেল্টারই অংশ। বাংলাদেশে নতুন বিএনপি সরকার গঠনের পর তাদের বিদেশ নীতি এবং ভারতের প্রতি নরম মনোভাবের তীব্র সমালোচনা করেছেন ওই নাসিরউদ্দিন। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের পতনের পর বিএনপির প্রধান তারেক রহমান এবং বর্তমান বিদেশ উপদেষ্টা খলিলুর রহমান দেশের সার্বভৌমত্ব জলাঞ্জলি দিয়ে ওই দিল্লির পুতুল সরকার বা তোষণ নীতিতে হাঁটছেন। এখানেই না থেমে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশমন্ত্রী যদি সীমান্তে বিএসএফের পুশিন এবং সীমান্ত হত্যা থামাতে না পারলে তাদের অবিলম্বে নাকে খত দিয়ে পদত্যাগ করার আলটিমেটামও দিয়েছেন এই নাসিরউদ্দিন। সামরিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের উগ্র এবং উস্কানিমূলক বক্তব্যের মূলত কারণটাই হলো ওই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের ভোট ব্যাংক এবং জনসমর্থন বাড়ানোর একটা কৌশল। তবে দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের উপদেষ্টাকে আটকে দেওয়া এবং সীমান্তে চুয়াডাঙ্গায় ওই মানকাচরে পুশিনের চেষ্টার পর এই ধরনের বক্তব্য বাংলাদেশের সাধারণ মানুষের একাংশের মধ্যে ভারতের প্রতি কিন্তু ক্ষোভকে আরও বাড়িয়ে দিচ্ছে।
বর্তমানে সীমান্তে ভারতের কড়া অবস্থানের কারণে কট্টরপন্থীরা এখন একেবারেই কোণঠাসা। সীমান্তে বিএসএফের কড়াকড়িকে তারা সাধারণ মানুষের কাছে ভারতীয় আগ্রাসন বলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু যখন তারা বুঝতে পারছে যে ভারত নিজের জাতীয় নিরাপত্তা এবং শিলিগুড়ি করিডোরের সুরক্ষায় কোনো আপোষ করবে না, তখনই তারা পশ্চিমবঙ্গ বা অসমের মতন ভারতের সার্বভৌম অংশকে নিজেদের দাবি করে অবাস্তব এবং আবোল তাবোল বক্তব্য ছড়াচ্ছে, যাতে স্থানীয় উগ্র জাতীয়তাবাদী সেন্টিমেন্টকে উস্কে দেওয়া যায়, নিজেদের রাজনৈতিক অস্তিত্বকে টিকিয়ে রাখা যায়। সংক্ষেপে বলতে গেলে ভারত নিজের সীমান্তকে নিশ্ছিদ্র করায় ওপার বাংলার অপরাধী এবং কট্টরপন্থী চক্রগুলো যে জোর ধাক্কা খেয়েছে, আর ঢাকার শেহবাগের এই উস্কানিমূলক মিছিল তারই চরম হতাশার বহিঃপ্রকাশ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাল্টা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ভারতের মানচিত্র বা কোনো ভূখণ্ড নিয়ে ওপার থেকে কোনো নেতার এমন কাল্পনিক এবং উস্কানিমূলক দাবি সম্পূর্ণ হাস্যস্কর। ভারতের অখণ্ডতা রক্ষা করতে অসমের মাটি যে কোনো মূল্যে সুরক্ষিত রাখা হবে এবং এর ওপর কোনো আঘাত এলে তার উপযুক্ত আইনি বা প্রশাসনিক জবাব দেওয়া হবে। সব মিলিয়ে এখন বেজায় চাপে পড়েছে বাংলাদেশ। এখন আগামীতে এই ঘটনা প্রবাহ কোন খাতে বয় সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের। আপনাদের নজর থাকুক এডিটরস ডায়েরির দিকে। আজ এ পর্যন্তই, নমস্কার।